আজকের ক্লাস শুরু করতে চলেছি। পিএসসি সিলেবাসে থাকা কাজী আব্দুল ওদুদের লেখা শাশ্বত বঙ্গ এই প্রবন্ধ গ্রন্থের নির্বাচিত 5টা প্রবন্ধ কিন্তু সিলেবাসে আছে। দেখো, সূচিপত্রে প্রথমেই আছে নিবেদন, তারপরে আছে ভূমিকা। এই দুটো অংশ আমাদের একটু একটু করে পড়ে রাখতে হবে। তিনি কাকে নিবেদন করেছেন প্রবন্ধ, এছাড়া ওনার সম্পর্কে কিছু কথা আছে যা ভূমিকা অংশে আছে। এই নিবেদন আর ভূমিকা আমাদের একটু করে জেনে রাখতে হবে। চলে যাচ্ছি সরাসরি প্রবন্ধে। দেখো, কালিদাস ও রবীন্দ্রনাথ প্রথম প্রবন্ধ, রস ও ব্যক্তিত্ব দ্বিতীয় প্রবন্ধ, ইসলামের রাষ্ট্রের ভিত্তি তৃতীয় প্রবন্ধ, সংস্কৃতির কথা চতুর্থ প্রবন্ধ, আর কোরআনের আল্লাহ এটা হলো পঞ্চম প্রবন্ধ। এবার আমি তোমাদের আজকে কালিদাস ও রবীন্দ্রনাথ এই প্রবন্ধের আলোচনা আমি আজকে করব। দেখো, কালিদাস ও রবীন্দ্রনাথ। কালিদাস প্রীতি রবীন্দ্রনাথ লাভ করেছিলেন উত্তরাধিকার সূত্রে। কালিদাস প্রীতি রবীন্দ্রনাথ কীভাবে কখন লাভ করেছিলেন? উত্তরাধিকার সূত্রে। অর্থাৎ কালিদাস কবি কালিদাস মহাকবি কালিদাস অনেক আগে, তার অনেক পরে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরাধিকার সূত্রে কালিদাস প্রীতি বা মহাকবি কালিদাসের প্রীতি অর্থাৎ তার সাহিত্যকর্মের যে সাহিত্যকর্মকে আস্বাদন করা সেগুলো সবই তিনি পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। মহর্ষি দেবেন্দ্রনাথের আত্মচরিতে কালিদাসের ভাষা মাঝে মাঝে উঁকি দিয়েছে। দেখো, মহর্ষি দেবেন্দ্রনাথের আত্মচরিত কার লেখা? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের। সেখানে কালিদাসের ভাষা, তিনি কালিদাসের ভাষা সংস্কৃত সাহিত্যের কবি আমরা জানি কালিদাস, তার ভাষা কিন্তু সেই আত্মচরিতে স্থান পেয়েছিল, বিশেষ করে যেখানে তিনি হিমালয়ের শোভা সৌন্দর্যের বর্ণনার চেষ্টা করেছেন। এই আত্মচরিতে কিন্তু হিমালয়ের শোভা সৌন্দর্য বর্ণনা করা হয়েছে বা বর্ণিত আছে। মহর্ষির কালিদাস প্রীতি তার বিখ্যাত পুত্রদের প্রায় প্রত্যেকেই সংক্রামিত হয়েছিল। মহর্ষির কালিদাস প্রীতিতে তার বিখ্যাত পুত্রদের, মানে ধরো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্রদের মধ্যে কারা ছিলেন? পুত্রদের মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এনারা প্রত্যেকেই কিন্তু কালিদাস প্রীতি পেয়েছিলেন, ওনাদের মধ্যে সঞ্চারিত হয়েছিল। জ্যোতিরিন্দ্রনাথের শকুন্তলার অনুবাদ কিঞ্চিত পরিবর্তিত করে রবীন্দ্রনাথ ঠাকুর তার শকুন্তলা প্রবন্ধে উদ্ধৃত করেছেন। কি করেছেন? উদ্ধৃত করেছেন আর নবমেঘোদয়ে উদ্ধৃত করেছেন। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে জ্যোতিরিন্দ্রনাথের শকুন্তলার অনুবাদ কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। তিনি শকুন্তলার অনুবাদ কিঞ্চিত পরিবর্তন করে তিনি তার শকুন্তলা প্রবন্ধে কি উদ্ধৃত করেছিলেন? আর নবমেঘোদয়। দ্বিজেন্দ্রনাথের সানুরাগ মেঘদূত আবৃত্তি, অর্থাৎ দ্বিজেন্দ্রনাথের আর নবমেঘোদয়ে দ্বিজেন্দ্রনাথের সানুরাগ, এতটা গেল ওনার উদ্ধৃতি। এবার বলছে দ্বিজেন্দ্রনাথের সানুরাগ মেঘদূত আবৃত্তি কিশোর রবীন্দ্রনাথের চিত্ত যে গভীরভাবে স্পর্শ করেছিল জীবন স্মৃতির পাঠকরা তা জানেন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের যে মেঘদূত আবৃত্তি তা কিশোর রবীন্দ্রনাথকে মুগ্ধ করেছিল বা তার চিত্তকে গভীরভাবে স্পর্শ করেছিল। তিনি তার জীবন স্মৃতির পাতায় লিখে গেছেন। তার ছেলেবেলার স্মৃতিচালনামূলক রচনার মধ্যে ছেলেবেলা জীবন স্মৃতি হলো উল্লেখযোগ্য। সেই জীবন স্মৃতিতে তিনি পাঠকদেরকে জানিয়ে গেছেন এই মেঘদূত আবৃত্তিতে ওনার চিত্ত কতটা স্পর্শ করেছিল। কিন্তু প্রতিভার স্বধর্ম স্বীয়করণ অনুকরণ নয়। প্রতিভা তো যে যার নিজস্ব। এখানে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা আলাদা, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের আলাদা প্রতিভা, রবীন্দ্রনাথের প্রতিভা আলাদা। প্রত্যেকের প্রতিভা এবং তাদের যে যার নিজস্ব স্বীয়করণ আছে। সেই স্বীয়করণগুলো কিন্তু নিজস্বতা, যেগুলোকে বলা হয় নিজস্বতা। স্বীয় অর্থে নিজস্বতা কিন্তু কারোর অনুকরণ করেননি। রবীন্দ্রনাথের গভীর কালিদাস প্রীতিতে তার
সেই স্বীকরণ বৃত্তি কার্যকরী হয়েছে। কালিদাস ও রবীন্দ্রনাথের সম্পর্কের বিচার এক উপাদেয় সাহিত্যিক বিষয়। আমরা কালিদাস আর রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন পাশাপাশি রাখবো তখন দেখব যে কালিদাস আর রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যখন আমরা বিচার করব, তুলনা করব, তখন দুজনেই মহান শিল্পী ছিলেন, তার তুলনা চলেই আসে। সেক্ষেত্রে কিন্তু সাহিত্যিক বিষয়গুলোই কিন্তু সেক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সহজসাধ্য নয়, খুব একটা কিন্তু সহজ ব্যাপার নয় আদৌ। কেননা কালিদাস ও রবীন্দ্রনাথ দুই কালের দুই মহাভাবুক ও মহাশিল্পী। কালিদাস অনেক আগে, কালিদাস আর রবীন্দ্রনাথ তো অনেক পরে, তাহলে দুই কালের দুই মহাভাবুক এবং মহান শিল্পী ছিলেন। এই বিষয়ে মাত্র কিছু কিছু ইঙ্গিত দিতে আমরা চেষ্টা করব। তাহলে এখানে প্রাবন্ধিক বলছেন যে ওনারা কেমন কবি ছিলেন এবং ওনারা দুই কালের কবি, কিভাবে ওনারা নিজেদের মহিমায় বিরাজ করছিলেন, সেইগুলো উনি দেওয়ার চেষ্টা করেছেন এই প্রবন্ধে। আশা করছি এতদূর বুঝতে কারুর অসুবিধে হয়নি। আচ্ছা, এখান থেকে প্রশ্ন যদি আসে যে দ্বিজেন্দ্রনাথের কোন আবৃত্তি রবীন্দ্রনাথের চিত্তকে স্পর্শ করেছিল, হবে মেঘদূত। ঠিক আছে, আরও যে প্রশ্নগুলো আসবে আমি প্রশ্নোত্তর পর্বে আলোচনা করব। দেখো, প্রথমেই চোখে পড়ে কালিদাসের সৌন্দর্য বোধে ও রসবোধে আর রবীন্দ্রনাথের সৌন্দর্য বোধে ও রসবোধে পার্থক্য। দেখবে কালিদাসের সৌন্দর্যবোধ আর রসচেতনা বা রসবোধ যতটা, রবীন্দ্রনাথের সেখানে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। কেননা এই বিষয়ে মিলও তাদের মধ্যে পাওয়া যায়। এই দুই কবি পৃথিবীর শোভা সৌন্দর্যের একান্ত অনুরাগী। এই মহাকবি কালিদাস এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনে কিন্তু পৃথিবীর শোভা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, অনুরাগী ছিলেন। কালিদাস ইন্দ্রসারথী মাতলির মুখে বলেছেন, অহ উদার রমণীয়া পৃথিবী। মাতলি বলছেন যে ইন্দ্রসারথীর নাম কি ছিল? মাতলি। সে বলেছিল যে এই পৃথিবী উদার রমণীয়া। হ্যাঁ, তার সঙ্গে আত্মিক যোগ আছে রবীন্দ্রনাথের এই ধরনের অগণিত উক্তির। এই উক্তিটার সঙ্গে রবীন্দ্রনাথের এই উক্তিগুলো, নিচের দেখো যে উক্তিগুলো আমি বলবো সেই উক্তিগুলোর মিল আছে, আত্মিক মিল আছে। কেমন দেখো, শ্যামলা বিপুলা এ ধরার পানে চেয়ে দেখি আমি মুগ্ধ নয়নে। অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু পৃথিবীর রূপরস সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন, যেমন হয়েছিলেন কালিদাস। সেই জন্যেই উনি মাতলির মুখে বলিয়েছিলেন, অহ উদার রমণীয়া পৃথিবী। এখানে পৃথিবী অর্থাৎ ধরিত্রী মাতাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, মাটির সুরে আমার সাধন আমার মনকে বেঁধেছে রে। অর্থাৎ মাটির দিকে আমার মনকে টানছে। বিপুলায় পৃথিবীর সৌন্দর্য আমার উদার রমণী পৃথিবী, তার মাটির সুরে আমাকে বেঁধেছো, তুমি আমার মনকে বেঁধেছো। এই ধরনের মাটির বাঁধন, এটা হলো একটা গান। ঠিক আছে, এইটা হলো কবিতা, কিন্তু এটা একটা গান হয়েছে পরবর্তীকালে। তো মুগ্ধ নয়নে তিনিও কিন্তু এই বিপুলা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করেছেন। আর পৃথিবী কতটা উদার রমণীয়া তাও তিনি কিন্তু বুঝিয়েছেন। বিশেষ লক্ষ্য করার বিষয় যে এই যে দুই কবির চোখেই পৃথিবীর মহিমা, দেখো পৃথিবীর যে মহিমা যেন অন্য নিরপেক্ষ। পৃথিবীর যিনি স্রষ্টা ও নিয়ন্তা তার কথা অনেকখানি বিস্তৃত হয়ে এরা উপভোগ করেছেন পৃথিবীর শোভা সৌন্দর্য। এখানেই ওনাদের মিল আছে। কোথায় মিল আছে বলো তো? যে পৃথিবীর যিনি স্রষ্টা অর্থাৎ পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা যিনি নিয়ন্ত্রণ করেছেন, তার কথা কিন্তু এনারা মনে রাখেননি। এরা দুজনই, মানে কালিদাস ও রবীন্দ্রনাথ দুজন, এনারা শুধুমাত্র পৃথিবীর শোভা সৌন্দর্যই শোভা সৌন্দর্যকে নিয়েই উপভোগ করেছেন, শোভা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং পৃথিবীর রূপরস সৌন্দর্য যত লাবণ্য সব কিছুকে ওনারা উপভোগ করেছেন। এক্ষেত্রে কিন্তু জগতের অন্যতম শ্রেষ্ঠ প্রকৃতি প্রেমিক ছিলেন আরেকজন, ছিলেন ইংরেজ সাহিত্যিক, দেখো ওয়ার্ডসওয়ার্থ। তো ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে কিন্তু এইখানে পার্থক্য সুস্পষ্ট। কেমন পার্থক্য? কেননা ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির অপরূপতার সঙ্গে অভিন্নভাবে দেখেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তার মহিমা। তিনি কখনো কিন্তু এই পৃথিবীর যে সৌন্দর্য, পৃথিবীর যে রূপলাবণ্য, তার সঙ্গে কখনো বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তার যে কি মহিমা, তার এই মহিমায় যে পৃথিবী সৃষ্টি হয়েছে সেটাকে আলাদা করে দেখেননি। ওনাকে আর পৃথিবীর সৌন্দর্যকে আলাদা করে দেখেননি, সব কিছু একাকার করে ফেলেছেন। এখানে একটু
বুঝতে হবে সব কিছুকে মিলেমিশে একাকার করে ফেলেছেন এবং অভিন্নভাবে দেখেছেন। এখানেই ওনার কিন্তু কিছুটা হলেও ব্যর্থতা, যেখানে কিন্তু কালিদাস ও রবীন্দ্রনাথ অনেকটা এগিয়ে। মায়াবাদী হিন্দুর কুলে এই দুই কবির জন্ম যেন অদ্ভুত হয়েছিল। তাহলে এই দুই কবির জন্ম অর্থাৎ কালিদাস ও রবীন্দ্রনাথের জন্ম কখন হয়েছিল? মায়াবাদী হিন্দুর কুলে। কিন্তু হিন্দুর মায়াবাদকে হিন্দু অহিন্দু, হিন্দু ছাড়াও কিন্তু অহিন্দু আছেন যারা, তারাও কিন্তু উভয়ই কিন্তু অসঙ্গত রকমে কিন্তু বড় করে দেখেছেন। প্রাচীন হিন্দু যে শুধু এমনকি মুখ্যত মায়াবাদী ছিলেন না, তার প্রকৃষ্ট প্রমাণ কিন্তু বাৎসায়ন। কেমন দেখো, প্রাচীন হিন্দু যে শুধুমাত্র এমনকি মুখ্যত মায়াবাদী, প্রাচীন হিন্দুরা মায়াবাদী নাকি ছিলেন না, তার প্রমাণ পাওয়া যায় বাৎসায়নে। চাণক্য এখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রাচীন হিন্দুরা যে মায়াবাদী ছিলেন না তার প্রমাণ পাওয়া যায় কোথায়? উত্তর হবে বাৎসায়নে। চাণক্য আর বিশেষভাবে ব্যাসদেব তার মহাভারতের সংখ্যাহীন নায়ক নায়িকা দোষে গুণে এমন প্রাণবন্ত, অর্থাৎ চাণক্য আর বিশেষভাবে ব্যাস, দেখো যেখানে কিন্তু চাণক্যের লেখা যে লেখা এবং বা চাণক্যের রচনায় এবং ব্যাসদেব, বিশেষ করে এখানে ব্যাসদেবের যে মহাভারতের প্রসঙ্গ এখানে আনা হয়েছে, সেখানে যে সমস্ত নায়ক নায়িকারা ছিলেন বা ছিল, তারা কিন্তু প্রচুর দোষে গুণে পরিপূর্ণ ছিল। তো সেই দোষে গুণে এমন প্রাণবন্ত যে তেমন বিচিত্র প্রাণবন্ত নরনারী সৃষ্টি জগতে খুব কম সাহিত্যেই সম্ভবপর হয়েছে। মহাভারতে যে সমস্ত নরনারীরা ছিলেন প্রত্যেকের মধ্যেই দোষগুণ ছিল, ঠিক আছে? তো দোষগুণে পরিপূর্ণ ছিল। সেক্ষেত্রে অন্যান্য সাহিত্যে কিন্তু সেটা সৃষ্টিজগতের খুব কম সাহিত্যেই তারা এই রকম দোষগুণে পরিপূর্ণ নারীরা ছিল। কিন্তু কালিদাস ও রবীন্দ্রনাথের সৌন্দর্য বোধে ও রসবোধে এতখানি মিল সত্ত্বেও খুব বড় পার্থক্য ফুটে উঠেছে এইখানে যে কালিদাস যথেষ্ট ছিলেন ভোগবাদী। দেখো, কালিদাসের ও রবীন্দ্রনাথের সৌন্দর্য বোধ বা সৌন্দর্য চেতনা ও রসচেতনা বা রসবোধ এই দুটো জিনিসে কিন্তু মিল ছিল যেমন, পার্থক্যও ছিল তেমন। কেমন? কালিদাস ছিলেন ভোগবাদী কবি, ঠিক আছে? কালিদাস কিন্তু ভোগবাদী কবি। কেমন ছিল ভোগবাদী দেখো, বলবো এর পরে আছে। অবশ্য সবল এই ভোগ তাই অসুন্দর নয়। মানে তিনি যে ভোগবাদী কবি ছিলেন, এখানে প্রশ্ন আসতে পারে যে ভোগবাদী কবি কে ছিলেন? উত্তর হবে কালিদাস। তিনি কেন ভোগবাদী ছিলেন? তিনি ভোগবাদী ছিলেন কারণ তিনি ভোগটাকেই বেশি পরিমাণে এখানে প্রাধান্য দিয়েছিলেন। সেটা খুবই সবল ছিল, দুর্বল ছিল না, সেই কারণে সেটা কিন্তু সুন্দর ছিল, অসুন্দর ছিল না। কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন আনন্দবাদী, তিনি আনন্দ চেতনা নিয়ে এগিয়ে গেছেন, তিনি ছিলেন যথার্থ কবি, আনন্দবাদী ছিলেন। এবং কালিদাসের সৌন্দর্যবোধ ও রসবোধের চাইতে আরও সূক্ষ্মতর ছিল রবীন্দ্রনাথের সৌন্দর্যবোধ ও রসবোধ। কেন? দেখো, এই সম্পর্কে কয়েকটি চরণ উদ্ধৃত করছি এখানে। উনি পার্থক্যকে তুলে ধরেছেন দুই কবির মধ্যে। প্রাবন্ধিক: বালেন্দু বক্রান্ন বিকাশ ভাবাদ বভু পলাশান্য তিলোহিতানি সদ্য বসন্তেন সমাগতানাং নখখোতা নিব বনস্থলী নাম। দেখো, এখানে এইখানটা কিন্তু কুমার সম্ভব কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বালেন্দু বক্রান্ন বিকাশ ভাবাদ বভু, এখানে দেখো 1 নম্বরে দেওয়া আছে বালচন্দ্রের মতো বক্র অবিকশিত অতি লোহিত, অর্থাৎ লাল রঙের পলাশরাজি সদ্য পলাশ ফুল ফুটেছে। সদ্য বসন্ত সমাগতা বনস্থলী রূপা নায়িকাদের সমাগতাং নক্ষত্র তানিব বনস্থলী নাম। বনস্থলী রূপা সেই রমণীদের বা নায়িকাদের অঙ্গে নক্ষত্রসমূহের মতো শোভা পাইতেছিল সেই বসন্ত, ঠিক আছে? অর্থাৎ তাদের যৌবনকে বোঝানো হচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে কালিদাস কতটা ভোগবাদী ছিলেন। এখানে একটা আভাস বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা কুমার সম্ভবের 3য় সর্গ। তারপরে দেখো, প্রাবন্ধিক বলছেন, আসদাত মিথিলাং সবেষ্টয়ং পীড়িত পবন পাদপাং বলয়ী প্রীতিরোধম সহিষ্ঠ সাপরিস্ত্রীব কান্ত পরিভোগ মায়তম। মানে কি? অর্থাৎ মিথিলায় দশরথ যখন উপনীত হয়েছিলেন, অযোধ্যার রাজা ছিলেন দশরথ,
জানি তো প্রত্যেকে। তিনি যখন মিথিলায় গিয়েছিলেন তখন সৈন্যদল সহ গিয়েছিলেন, সেখানে মিথিলাকে বেষ্টন করে উহার উপবন ও পাদপরাজি পীড়িত করতে লাগলেন, মিথিলার ওপর মানে পীড়ন করতে লাগলেন। মিথিলা তাহার প্রীতির অত্যাচার, মানে এটাকে বলে তারা যে দশরথে যে গেছে মিথিলায়, সেখানে যে সেটা একটা প্রীতি, যতটা মানে অন্য দেশের রাজা এসেছেন অন্য তো সেটা প্রীতির, কিন্তু সেটা একটা ছিল অত্যাচার। সেই অত্যাচার সহ্য করেছিল যুবতীকে মিথিলা যুবতী যেমন সহ্য করেছিল মিথিলা, তেমনই কিন্তু কেমন সহ্য করেছিল, যেমন বোঝানো হচ্ছে যেমন এক কান্ত পরিভোগ মায়াতম, যেমন হচ্ছে সম্ভোগে যেমন প্রিয়ের কাছ থেকে যেমন প্রিয়া সম্ভোগের সময় যেমন প্রগাঢ় যন্ত্রণা সহ্য করে প্রগাঢ় প্রিয় সম্ভোগ, বুঝতে পেরেছ? সেই রকম ছিল মিথিলায় গিয়ে রাজা দশরথের মানে পীড়িতকরণ বা পীড়ন যাই বলো না কেন, সেইটা এর সাথে তুলনা করেছে এখানে তিনি। কিন্তু এইখানটা এই শেষের লাইনটা কিন্তু এই যে যেমন বলছে সহ্য করিল যুবতী যেমন সহ্য করে প্রগাঢ় প্রিয় সম্ভোগ, এইখানটা থেকে বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু ভোগবাদী, পুরোপুরি ভোগবাদী কবি ছিলেন। রঘুবংশম কাব্যের একাদশ স্বর্গে কিন্তু এই অংশ আছে। দেখো তারপরে উনি কি বলছেন, জলপ্রান্তে ক্ষুব্ধ কম্পন রাখিয়া সজল চরণ চিহ্ন আঁকিয়া সোপানে সোপানে তীরে উঠিলা রূপসীর বর্ণনা দিচ্ছে। জলপ্রান্ত থেকে কম্পন, একটা ঝনাত কম্পন তুলে সে সজল চরণ চিহ্ন আঁকতে সোপানে অর্থাৎ সিঁড়িতে আঁকতে রূপসী জল থেকে উঠল। স্রস্ত্র, ঠিক আছে, স্রস্ত্র এটা দন্তস্বয় তরফলা, হ্যাঁ, স্রস্ত ক্রেশভার পৃষ্ঠে পড়ি গেল খসি, তার যে চুলটা খসি পড়লো, কোথায় খসে পড়লো? পিঠে। অঙ্গে যৌবনের তরঙ্গ উচ্ছল, লাবণ্যের মায়ামন্ত্রে স্থির অচঞ্চল। তাহলে চারিদিকটা মানে চঞ্চলতা নেই, স্থির হয়ে গেছে তার লাবণ্যের মায়ামন্ত্রে, সে নিজেই চঞ্চলা রমণী বন্দী হয়ে আছে তারই শিখরে। পড়িল মধ্যাহ্ন রৌদ্র, মানে তারপর মধ্যাহ্নের রৌদ্র যখন পড়লো, ঘিরি তার চারিপাশে দুপুরের রৌদ্র, নিখিল বাতাস আর অনন্ত আকাশ, যার কোনো অন্ত নেই সেই আকাশ ওপরে, আর নিখিল বাতাস যেন তা এক ঠাই এসে আগ্রহে সন্নত। তারপর বলছে দেখো, সর্বাঙ্গ চুম্বিল তার, যেন সমস্ত প্রকৃতি যেন তার মানে প্রকৃতির এই যে জিনিসগুলো নিখিল বাতাস অনন্ত আকাশ যেন তার সর্বাঙ্গে এসে চুম্বন করলো, সেবকের মতো সিক্ত তনু মুছি নিল আতপ্ত অঞ্চলে সযতনে। তারপরে কি হলো, সে তার সিক্ত অর্থাৎ ভেজা তনু আতপ্ত অঞ্চলের দ্বারা সে মুছে নিল। ছায়াখানি রক্ত পদতলে চ্যুত বসনের মতো রহিল পড়িয়া, তার ছায়া পড়ে আছে, ছায়া দেখা যাচ্ছে, সেটা রক্তপদতলের মতো, যেমন রক্তপদতল যেমন চিহ্ন এঁকে দিয়ে যায়, তেমন তার ছায়া চ্যুত বসন, মানে তার শরীর থেকে যেন চ্যুত হয়ে গেছে, সেই চ্যুত বসন, ছায়াকে চ্যুত বসনের সাথে তুলনা করা হয়েছে। চ্যুত বসনের মতো রহিল পড়িয়া, অরণ্য রহিল স্তব্ধ বিস্ময় মরিয়া, সারা অরণ্য স্তব্ধ হয়ে গেল, বিস্ময় অবাক হয়ে গেল। ত্যাজিয়া বকুল মূল মৃদুমন্দ হাসি, তার হাতে বকুল ছিল, সে বকুল ফুল, সে মৃদুমন্দ, সেটাকে ফেলে দিয়ে সে মৃদুমন্দ হাসছে। উঠিল অনঙ্গদেব, সম্মুখেতে আসি থমকিয়া দাঁড়ালো সহসা, হঠাৎ সামনে এসে দাঁড়ালো, মুখপানে চাহিল নিমেষহীন নিশ্চল নয়নে, তার মুখের সামনে এসে দাঁড়ালো, নিশ্চল নয়নে দেখছে তাকে ক্ষণকাল তরে। পরক্ষণে ভূমি পড়ে জানুপাতি বসি, কিছুক্ষণ পরে সে কি করলো, জানু পেতে বসে পড়লো, নির্বাক বিস্ময় ভরে, অর্থাৎ কিছু বলতে পারলো না, নির্বাকে হয়ে গেল, বিস্ময় মানে অবাক হয়ে গেল। নত শিরে, মাথা নত করে, পুষ্পধনু পুষ্পস্বর ভার, যত তীর, স্বর অর্থে তীর, আর পুষ্পধনুক তীর, পুষ্পধনু পুষ্পস্বর ভার সমর্পিল পদপ্রান্তে, সেই রমণীর পদপ্রান্তে সমর্পণ করলো পূজা উপচার হিসেবে, যেন রমণীকে পুজো করবে। তৃণশূন্য হয়ে গেল, নিরস্ত্র মদন পানে, অর্থাৎ মদন মানে বুঝতেই পারছো এখানে মানে কামের উদ্দীপনার কথা উনি এখানে একটা আভাস ইঙ্গিতে বুঝিয়েছেন। নিরস্ত্র মদন তখন নিরস্ত্র পানে, চাহিলা সুন্দরী শান্ত প্রসন্ন বয়ানে, অর্থাৎ সে প্রসন্ন বয়ানে কথা বলে সে প্রসন্ন চিত্তে বা প্রসন্নময়ী হয়ে তাকালো। বিজয়িনী,
কালিদাসের ভোগবাদ রবীন্দ্রনাথ যেন সজাগভাবে শোধিত করে দিয়েছেন। কালিদাসেরই এমন ধরনের ভোগবাদী লেখা, মানে ভোগবাদী কবি ছিলেন, ভোগবাদের লেখা বা ভোগবাদকে রবীন্দ্রনাথ সজাগভাবে সচেতনভাবে কিন্তু শোধন করেছেন। কুমার সম্ভবের শেষের অনেকগুলো স্বর্গ কালিদাসের রচনা নয়, এই প্রচলিত মত তিনি অতি মনোজ্ঞভাবে সমর্থন করেছেন এই সনেটে। তিনি বলছেন এমন মহান শিল্পীর কুমার সম্ভবের শেষের কয়েকটা স্বর্গ ওনার লেখা নয়, সেই কারণে তিনি অতি মনোজ্ঞভাবেই সমর্থন করেছেন এই সনেটে যে যখন শুনালে কবি দেব দম্পতিরে কুমার সম্ভব গান চারিদিকে ঘিরে দাঁড়ালো প্রথম গণ শিখরের পর নামিল মন্থর শান্ত সন্ধ্যা মেঘস্তর। বলছে যখন শোনালো কবি দেব দম্পতিরে, যখন কবি মানে অর্থাৎ কালিদাস বলছেন কুমার সম্ভব গান শোনাচ্ছেন চারিদিকে ঘিরে দাঁড়ালো প্রথম গণ, তখন প্রথম গণ বলতে চারিদিকে যখন রোদ ঠিক আছে, রোদ জল, প্রথম গণ বলতে এখানে কেন রোদের কথা বলা হয়েছে, এবার কেন সেটা তোমরা অনেকেই জানো, এখন এই মুহূর্তে আমি আলোচনায় আসছি না। তো দাঁড়ালো প্রথম গণ শিখরের পর নামিল মন্থর শান্ত সন্ধ্যা মেঘস্তর, তারপর শিখরের পর সন্ধ্যার স্তর নেমে এলো, স্থগিত বিদ্যুৎ লীলা গর্জন বিরত, কুমারের শিখি করি পুচ্ছ অবনত। কুমারের শিখি অর্থাৎ শিখি থাকে মস্তকে, সেই পুচ্ছ অবনত করে স্থির হয়ে দাঁড়াইল পার্বতীর পাশে, বাঁকায়ে উন্নত গ্রীবা কভু স্মিত হাসিতে কাঁপিল দেবীর ওষ্ঠ, কভু দীর্ঘশ্বাস অলক্ষ্যে বহিল, কভু অশ্রু জলোচ্ছ্বাস দেখা দিল আঁখি প্রান্তে, যবে অবশেষে ব্যাকুল সরমখানি নয়ন নিমেষে, ইনি কিন্তু একটা লজ্জা নিয়ে এসেছেন, ব্যাকুল সরমখানি নয়ন নিমেষে নামিল নীরবে, মানে তার নয়ন লজ্জায় নীরবে নেমে গেল। কবি চাহি দেবী পানে, কবি তখন চাহি দেবী পানে, সহসা থামিলে তুমি অসমাপ্ত গানে। চৈতালি কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই কথাগুলো বলেছেন তার এই সনেটে। কি বলছেন, এই কুমার সম্ভবের শেষের দিকে স্বর্গগুলো কালিদাসের রচনা নয়, এই প্রচলিত মত তিনি অতি মনোজ্ঞভাবে সমর্থন করেছেন এই সনেটে। তার চৈতালি কাব্যগ্রন্থে তিনি এই কথাগুলো দিয়েই তিনি প্রমাণ করতে চেয়েছেন। দেখো, সহসা অসমাপ্ত গানে থামবার ধরন যে সাধারণত কালিদাসের নয়, তার পর্যাপ্ত প্রমাণ তার রচনায় রয়েছে। সহসা অসমাপ্ত গানে, সহসা থামিলে তুমি অসমাপ্ত গানে, এখানে শেষ যে লাইন আছে সেখানে দেখো যে সহসা অসমাপ্ত গানে থামবার ধরন যে সাধারণত কালিদাসের নয়, উনি থেমে যান না, তার পর্যাপ্ত প্রমাণ কিন্তু তার রচনায় রয়েছে। তবে তিনি প্রকৃতই সৌন্দর্য রসিক, তাই এমন সুকুমার রুচি এক্ষেত্রে তাতে আরোপ করা সঙ্গত ও শোভন দুইই হয়েছে। বলছে তিনি এতটাই সৌন্দর্য রসিক কবি ছিলেন, সৌন্দর্য প্রেমী ছিলেন, একজন নারীতে মোহিত হয়ে গিয়ে এতটা ভোগবাদী হয়ে যাওয়া, যেখানে পৃথিবীর রূপরস সৌন্দর্য তিনি আস্বাদন করছেন, সেই সৌন্দর্য রসিক কবি কিভাবে তার সুকুমার রুচিকে উল্লঙ্ঘন করা তার পক্ষে সঙ্গত বা শোভন নয়। তার মধ্যে কিন্তু মানে সুকুমার রুচি এক্ষেত্রে তাতে কিন্তু সঙ্গত ও শোভন দুই আছে। রবীন্দ্রনাথের বিখ্যাত ঋতুসংহার সনেটটিও কিন্তু এমন শোভন শোধনের দৃষ্টান্ত। রবীন্দ্রনাথের বিখ্যাত ঋতুসংহার যে সনেট আছে সেখানে কিন্তু এই যে শোভন, একটা শোভনীয় ব্যাপার থাকে, সেই শোভন ব্যাপারটা শোধন করে নেওয়ার দৃষ্টান্ত আছে। কেননা মূল ঋতুসংহার প্রকৃতির আবেগ প্রাবল্যের স্তোত্র বটে, আনন্দ স্তোত্র বটে, অনেকটা দেখবে আবেগের প্রাবল্য আছে, এখানে প্রকৃতির আবেগ প্রাবল্য আছে স্তোত্র, অনেকটা আনন্দ স্তোত্র বটে। সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই ঋতুসংহার সনেটটি লিখেছিলেন। তো সেই মূল ঋতুসংহারে কী ছিল, প্রকৃতির আবেগ প্রাবল্যের স্তোত্র এবং আনন্দ স্তোত্রের কিন্তু বেশি বেশি ছিল আর কি, বুঝতে পেরেছো? মানে আমি বলতে চাইছি যে মূল যে ঋতুসংহার ছিল সেখানে প্রকৃতির আবেগ প্রাবল্যই বেশি ছিল, তার সাথে সাথে আনন্দ স্তোত্রও ছিল, মানে আনন্দের প্রাবল্যটাও বেশি ছিল, এইটাই বলতে চেষ্টা করছি বা বলার চেষ্টা করলাম। কিন্তু কালিদাসের ভোগবাদের এই উল্লেখের সঙ্গে সঙ্গে সত্যের অনুরোধে না উল্লেখ করে উপায় নেই যে অন্যান্য বড় প্রতিভার মতো কালিদাসকেও দু একটি লক্ষণের দ্বারা বুঝে ফেলার চেষ্টা করা বিড়ম্বনা। মানে কি, দেখো, কালিদাসের তো ভোগবাদী কবি, তাই তার ভোগবাদের এই উল্লেখ, এই তার কবিতায় যে ভোগবাদের উল্লেখ তিনি করেছেন সেখানে সঙ্গে সঙ্গে সত্যের অনুরোধে উল্লেখ না করে উপায় নেই যে অন্যান্য বড় প্রতিভার মতো, আরও তো অনেক বড় প্রতিভাবান আছেন, তাদের প্রতিভার মতো কালিদাসকেও দু একটি লক্ষণের দ্বারা
বুঝে ফেলার চেষ্টা করা, দু একটা লক্ষণ দ্বারাই কি কালিদাসকে আমরা বুঝে ফেলবো যে তিনি ভোগবাদী কবি? মানে সম্পূর্ণভাবে তার একটা এখানে মানে শোভনীয় ব্যাপারটা নেই, বা এমন সংশোধনের যোগ্য ছিল না, বা সংশোধনের যোগ্য না, শোধন করার ব্যাপারটা এখানে নেই। তো কালিদাসকে দু একটা লক্ষণ দ্বারা বুঝে ফেলার চেষ্টা কিন্তু বিড়ম্বনা, দু একটা ব্যাপারে কিন্তু কালিদাসকে বোঝা যাবে না। এই ভোগবাদী কবি আশ্চর্যভাবে ত্যাগবাদীও ছিলেন। এখানে প্রাবন্ধিক বলছে তিনি যতটা ভোগবাদী ছিলেন, তিনি মনে করা হচ্ছে তিনি কিন্তু ত্যাগবাদীও ছিলেন। কেমন? মহারাজ অজের রাজ্যভোগ আর দিগ্বিজয়ী রঘুর সন্ন্যাসের কৃচ্ছ সাধনা, এই দুয়ের যে ছবি তিনি পাশাপাশি দাঁড় করিয়েছেন তা মনোরম। দেখো, মহারাজ অজের রাজ্যভোগ, তিনি রাজ্যকে ভোগ করেছেন, যেমন রাজ্যভোগ মানে সব কিছু ভোগ করেছেন, এবং দিগ্বিজয়ী রঘু অর্থাৎ এইখানে রামচন্দ্রের কথা বলা হচ্ছে, তিনি যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, মানে সন্ন্যাসী হয়েছিলেন, তিনি তো সন্ন্যাসে গিয়েছিলেন, তো সন্ন্যাসের কৃচ্ছ যে সাধন ছিলেন, সাধনা করেছিলেন তিনি। তো সেই দুয়ের যে ছবি পাশাপাশি, যে রাজা অজ আর রঘুবর অর্থাৎ দিগ্বিজয়ী রামকে করালে কিন্তু দাঁড় করেছেন, তা মনোরম। আমরা কয়েকটি শ্লোকের বাংলা অনুবাদ উদ্ধৃত করছি। দেখো, যুবা নৃপতি প্রজাদের পর্যবেক্ষণের জন্য আরোহণ করলেন ধর্মাসন। যুবক যে সমস্ত রাজারা ছিলেন, প্রজাদের পর্যবেক্ষণের জন্য আরোহণ করলেন ধর্মাসন। বর্ষিয়ান নৃপতি চিত্তের একাগ্রতা বিধানের জন্য নির্জনে পরিগ্রহ করলেন কুশাসন। বর্ষিয়ান যে নৃপতি ছিলেন, তিনি চিত্তের একাগ্রতাকে একটা জায়গায় মনটাকে স্থির করার জন্য তিনি নির্জনে কি পরিগ্রহ করলেন? তিনি কুশাসনকে পরিগ্রহ করলেন। একজন চারপাশের রাজাদের বশীভূত করলেন প্রভু শক্তির দ্বারা, আরেকজন কি করলেন? চারপাশের রাজাদেরকে বশীভূত করলেন নিজের শক্তির দ্বারা। অপরজন সমাধি যোগের অভ্যাসের দ্বারা বশীভূত করলেন দেহস্থ পঞ্চ মরুদ, ক্ষিতি, তেজ, মরুদ, বোম, অপ। এই যে পাঁচটা আমাদের পঞ্চ যে আছে, আমাদের কি আছে তোমরা প্রত্যেকে জানো। সেই কি করলেন? অপরজন সমাধি যোগের অভ্যাসের দ্বারা বশীভূত করলেন সেই দেহস্থ যে পঞ্চভূত, এগুলোকে পঞ্চভূত বলা হয়, সেই পঞ্চভূত অর্থাৎ পঞ্চমরুদকে দেহস্থ করলেন। তরুণ নৃপতি ভস্মসাৎ করলেন জগতের শত্রুদের সব আয়োজন। তরুণ নৃপতি কী করলো? অর্থাৎ নৃপতি তরুণ যে আরেক রাজা, সে সব কিছুকে জগতের শত্রুদের সব আয়োজনকে ভস্মসাৎ করে দিলেন। বর্ষিয়ান নৃপতি ভস্মসাৎ করতে প্রবৃত্ত হলেন স্বকর্ম সমূহকে জ্ঞানময় বহ্নির দ্বারা। বর্ষিয়ান যে নৃপতি ছিলেন, তিনি ভস্মসাৎ করতে এগিয়ে এলেন বা প্রবৃত্ত হলেন স্বকর্ম সমূহকে, নিজের দ্বারা কর্ম বা নিজের দ্বারা কাজকর্মকে জ্ঞানময় বহ্নির দ্বারা আরও বেশি ভস্মসাৎ, মানে জ্ঞান, নিজের যে জ্ঞানময় বহ্নি, নিজের জ্ঞান আছে, সেই জ্ঞানের যে শিখা, জ্ঞানের যে আগুনের শিখা, সেই বহ্নির দ্বারা সকর্মসমূহকে তিনি ভস্মসাৎ করতে প্রবৃত্ত হলেন। দেখো, এখানে কি বলতে চাইছেন প্রাবন্ধিক? উনি বলতে চাইছেন যে কালিদাস যতটা ভোগবাদী ছিলেন, পাশাপাশি ভোগবাদ কিন্তু ওনাকে দু একটা ছত্রে আমরা যে ওনাকে ভোগবাদী বলবো যে অনেকটা ভোগের দিকে উনি গেছেন, সেটা কিন্তু বলবো না। ওনাকে কিন্তু এভাবে চেনা যাবে না, সেই চিনতে চাওয়াটা কিন্তু বিড়ম্বনা। সেই জন্য উনি বলছেন উনিও ত্যাগবাদীও ছিলেন। প্রাবন্ধিক বলছেন উনি ত্যাগবাদী ছিলেন। সেই প্রসঙ্গ আনতে তিনি কিন্তু বলছেন মহারাজ অজের রাজ্যভোগের কথা, আর পাশাপাশি কিন্তু রঘু অর্থাৎ শ্রী রামচন্দ্রের সন্ন্যাসের মানে সন্ন্যাসী হওয়ার কথা। যখন তিনি সন্ন্যাসে গিয়েছিলেন, সেখানে যে কৃচ্ছ সাধনা করেছিলেন, তিনি যেভাবে জীবনযাপন করতেন বা যেভাবে তিনি ওখানে থাকতেন, তার যে ধরো নিয়ম, তার যে জীবনযাপন প্রণালী, তার যে ওখানে তো রাজ্যভোগ ছিল না, তার যে ত্যাগ ছিল, মানে রামচন্দ্রের ত্যাগ ছিল সেখানে। সেই রাজা, একজন রাজা যিনি যিনি রাজ্যভোগ করছেন, আরেক রাজা যিনি হচ্ছেন রামচন্দ্র, পাশাপাশি দুজনকে দাঁড় করালে কিন্তু মানে অতি মনোরম। তাহলে সেখানে ভোগবাদী আর ত্যাগবাদী কতটা সেটা বোঝা যাচ্ছে কালিদাসকে। আমরা কয়েকটা শ্লোকের মাধ্যমে, মানে প্রাবন্ধিক এখানে কয়েকটা শ্লোকের মাধ্যমে এই জিনিস ভোগবাদ আর ত্যাগবাদকে বুঝিয়েছেন যে একজন নৃপতি কী করছে? প্রজাদেরকে পর্যবেক্ষণের জন্য ধর্মাসন, অর্থাৎ শ্রী রামচন্দ্র কী করেছিলেন? প্রজাদেরকে
থেকে পর্যবেক্ষণের জন্য আহরণ করলেন, ধর্মের জন্য তিনি আসনে বসলেন। ঠিক আছে, বর্ষিয়ান নৃপতি চিত্তের একাগ্রতা বিধানের জন্য নির্জনে পরিগ্রহ করলেন কুশাসন। ঠিক আছে, একজন কি করলেন, চারপাশে রাজাদের বশীভূত করে নিজের শক্তি, এটা রাজা অজের কথা বলা হচ্ছে, নিজের প্রভু শক্তির দ্বারা বশীভূত করলেন। অপরজন সমাধিযোগের অভ্যাসের দ্বারা বশীভূত করলেন দেহস্থ পঞ্চমরুত। ঠিক আছে, তরুণ নৃপতি ভস্মসাৎ করলেন জগতের শত্রুদের, সব কিছুকে ভস্মসাৎ করে দিলেন, সব আয়োজন। তাহলে দেখো ভোগ নেই এখানে, কিন্তু যারা যারা ভস্মসাৎ করছে তাদের কিন্তু ভোগ নেই, তারা ত্যাগ করছে। মানে বা এমনও আছে যখন নিজে ভোগ, যেখানে দেখো রাজা যখন রাজ্য শাসন করছেন তখন সেটা ভোগ করছেন, তাই তো। আবার যখন সব কিছুকে ত্যাগ করছেন সেটা ত্যাগই করছেন। সমাধিযোগের যে অভ্যাসের দ্বারা বশীভূত করছেন দেহস্থ পঞ্চমরুতকে সমাধিযোগের দ্বারা। তরুণ নৃপতি ভস্মসাৎ করছেন জগতের শত্রুদের সব আয়োজনকে। বর্ষিয়ান নৃপতি কিন্তু কী করছেন, ভস্মসাৎ করতে প্রবৃত্ত হচ্ছেন সকর্মসমূহকে জ্ঞানময় বহ্নির দ্বারা। এটা কি হচ্ছে, নিজের জ্ঞানময় বহ্নির দ্বারা সেই নৃপতি বলছে যে তিনি সব কিছু জানেন এবং সে আবার সব কিছুকে ভোগ করছে এবং তার যা জ্ঞান আছে সব দ্বারা সে ভস্মসাৎ করতে যাচ্ছে। মানে এইখান থেকে যুবা নৃপতি থেকে বহ্নির দ্বারা পর্যন্ত এখানে ভোগবাদ ও আনন্দবাদকে, ভোগবাদ ও ত্যাগবাদকে, কালিদাসের ভোগবাদকে আর ত্যাগবাদকে প্রাবন্ধিক তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে না, আমিও যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে এই পর্যন্তই থাকবে, পরের অংশে থাকবে, পরের যতটা আছে সেটা আমি পরের ক্লাসে শেষ করব। পরের ক্লাসে আমি শেষ করব যতটুকু অংশ বাকি থাকলো। আজকে এই পর্যন্তই আলোচনা। আচ্ছা, এর প্রশ্নোত্তর পর্ব দেখবে আমি একটা ভিডিওতে দিয়েছি, কিছুটা দিয়েছি আমি কালিদাস রবীন্দ্রনাথ থেকে, বাকি কিন্তু দেওয়া হয়নি। সেটা আমি কিন্তু যে অংশটুকু বাকি থাকলো সেটা পড়ানোর পরে আমি কিন্তু দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসব, যেটা কিন্তু আমাদের পিএসসিতে এমসিকিউ আকারে যে প্রশ্ন আসবে সেইভাবে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।